প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলতে এসেছি মানবদেহের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে, তা হচ্ছে খাদ্যনালী এবং লিভার। এই দুটি অঙ্গের চিকিৎসার জন্য বাংলাদেশের শেষ ভরসাস্থল এবং সবচেয়ে শ্রেষ্ঠ ভরসাস্থলের নাম হচ্ছে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট। আজকে আমরা খুবই আনন্দের সাথে বলতে চাই আমাদের সাথে আছে এমন একজন অতিথি যিনি এই ভরসাস্থলের একদম কেন্দ্রবিন্দুতে আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুর রহমান স্যার, পরিচালক জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনার ইনস্টিটিউট সম্পর্কে জানবো এবং জানাবো আমাদের যারা দর্শক আছে তাদের মাধ্যমে সারা দেশের সবাইকে। আমরা জানি যে এই যে অঙ্গগুলো আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করেন সেগুলো সমস্যা সারা দেশব্যাপী, বলবো সারা বিশ্বব্যাপী, এবং এমন কোনো মানুষ পাওয়া যায় না যারা কখনো না কখনো গ্যাস্ট্রিকের সমস্যায় না ভুগছেন। এবং আমাদের দেশের সবচেয়ে বেশি যে ঔষধগুলো বিক্রি হয় তার মধ্যে একদম শীর্ষ পর্যায়ে আছে এই গ্যাস্ট্রিক জাতীয় ঔষধ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগগুলো আলাদা, ঔষধ খেয়ে যাচ্ছে এগুলো। অনেক ক্ষেত্রেই লাগে সচেতনতা, অনেক ক্ষেত্রেই লাগে চিকিৎসা। তো আপনার কাছে প্রথমে একটু জানতে চাই আপনার এই প্রতিষ্ঠানে কি কি ধরনের বিশেষায়িত সেবা দেওয়া হয়? আমাদের এই হসপিটাল মানে এটা একেবারেই স্পেশালাইজড একটা হসপিটাল, যেখানে আমরা যে বাংলাদেশে যে আমাদের এখানে অনেকগুলা সাইট আছে, যে আমাদের একটা মেডিকেল পার্ট আছে এবং সার্জিক্যাল পার্ট আছে এবং হচ্ছে রেডিওলজিক্যাল পার্ট আছে। তো আমরা এখানে যে সেবা, সেই সেবাগুলো হচ্ছে যে আমাদের এখানে আউটডোর আছে। আউটডোরে আমাদের একেবারেই স্পেশালাইজড ডক্টর যারা পোস্ট গ্র্যাজুয়েশন করা প্রফেসর লেভেল, তারা এই আউটডোরে সেবা দান করে ডাইরেক্ট, মানে তারাই এখানে একেবারেই স্পেশালিস্ট ডক্টর। সেখানে আমাদের এখানে প্রতিদিন প্রায় 800 থেকে 900 রোগী আসে। তারপরে হচ্ছে আমাদের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর সার্জারি আউটডোরে থাকে। তারা এই রিলেটেড জিআইটি রিলেটেড কমপ্লিকেটেড যে অপারেশনগুলা, সেগুলা শুধু বাংলাদেশি যে অন্যান্য হসপিটাল থেকে, আমাদের যে টার্সিয়ারি যে হসপিটালগুলো আছে, মেডিকেল কলেজ বা হোল বাংলাদেশ থেকে যারা এই কাজগুলা ওখানে সম্পাদন করে না, সেগুলো আমাদের এখানে আমরা করে থাকি। সেরকম আমাদের মেডিকেল সাইডেও আমরা যে কাজগুলা করি, যে আমাদের পিত্ত নালীতে যে পাথর আছে, ইআরসিপি নামক একটা পরীক্ষার মাধ্যমে আমরা এটা বের করি। সেগুলা আমরা প্রতি মাসেই আমাদের প্রায় মোর দ্যান 200 আমরা ইআরসিপি এখানে সম্পাদন করি, যেগুলা বাংলাদেশে প্রায় আমরা ইয়ারলি মোর দ্যান 2000 ইআরসিপি করি। তারপর ইএসডি বলে আমাদের একটা প্রসিডিওর আছে, একটা মিউকোসাল, একটা সাবমিউকোসাল একটা টিউমার, সেইটার অপারেশনটা আমরা মেশিনের মাধ্যমেই আমরা এখানে এস্টাবলিশ করেছি। এবং এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড নামে একটা পরীক্ষা আছে, যেটা সরকারিভাবে শুধু আমাদের হসপিটালেই এটা আমরা করে থাকি। এবং এই স্যারাম মেশিন আছে, যেটার ভিতরে আমরা আমাদের খাদ্যনালীর বিশেষ বিশেষ পরীক্ষা শুধু আমরা সরকারিভাবে এই হসপিটালেই সম্পাদন করি। এবং বাংলাদেশে গ্যাস্ট্রোএন্টারোলজির যে রোগগুলা, যেমন আইবিডি, আইবিএস, প্যানকেটাইটিস এবং ফ্যাটি লিভার, যেটা ওয়ার্ল্ডের এখন গ্লোবাল একটা প্রবলেম, সেইটার জন্য আমাদের সপ্তাহে 6 দিন 6টা ক্লিনিক এখানে চালু আছে। সেখানে আমাদের স্পেশালিস্ট ডক্টররা প্রতিদিন এটা সেবাদান করে। এবং এখান থেকে যে রুগীগুলা আমাদের ইনডোরে ভর্তি হওয়া দরকার, আমরা সেখানে ভর্তি করে আমরা তার একেবারেই ফিনিশিং পর্যন্ত যেটুকু চিকিৎসা করা দরকার আমরা এখানে করতে পারি। তবে আমাদের ক্যাপাবিলিটি 20 কোটি মানুষের তুলনায় আমাদের হসপিটাল খুবই ছোট, এখানে মাত্র 250 বেড আছে। তো এটা যদি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একেবারে সরাসরি নির্দেশে আমরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের অনুমোদনে আমাদের সোসাইটির কর্ণধার যারা আছে ওনাদের মাধ্যমে আমরা এই বিল্ডিংয়ের 11 তলা এবং 12 তলার এক্সটেনশনের কাজ আমরা ধরেছি। খুব দ্রুতই আমরা এই হসপিটালটায় আরও 200 সিট আমরা বৃদ্ধি করতে পারবো।
আমাদের এইটা বা আমরা প্রতিদিন যে পরিমাণ আমাদের এখানে রুগী আসে তার আমরা ভর্তির 20% হয়তো আমরা পারি, 80% রুগী আমরা ফেরত দিই। তো আমরা যদি হসপিটাল 20 কোটি লোকের তুলনায় এটা খুবই কম, আমরা চেষ্টা করতেছি আরও বেশি পরিসরে সার্ভিস দেওয়ার জন্য। সেই জন্য আমাদের এক্সটেনশন করব, পাশে আমাদের ল্যান্ড আছে, সেখানে আমরা আমাদের ইউনিট তৈরি করব। আমরা আরও 500 বেড তৈরি করব। এটা 1000 বেডে উন্নতি করলে আমরা আরও বেশি মানুষকে সার্ভিস দিতে পারবো আর কি। আমরাও সেই আশাই করছি যেন এখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই চিকিৎসা সেবা পায়। তো দেখা যায় যে গ্যাস্ট্রিক জাতীয় সমস্যাগুলো অনেক বেশি। তো আপনার এই প্রতিষ্ঠান যখন আমরা ঢুকলাম এবং আমাদের যখন টিম ঢুকলো, আমরা দেখলাম যে বাইরে প্রচণ্ড ভিড়, বিশেষ করে বহির্বিভাগ, এবং বহির্বিভাগে দুটি জায়গা আলাদা করে চোখে পড়লো, একটি মেডিকেল সাইট, একটি হচ্ছে সার্জিক্যাল সাইট। তো এই ব্যাপারে একটু যদি বলেন যে কাদের ক্ষেত্রে এই মেডিকেল সাইটটা বা বহির্বিভাগে চিকিৎসা পাচ্ছে এবং কারা সার্জারি চিকিৎসা সেবা গ্রহণ করছে। আসলে আমরা গ্যাস্ট্রোন্টোলজিস্ট, আমাদের প্রবলেম হচ্ছে মাউথ টু মানে মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে লম্বা রাস্তা ইনক্লুডিং লিভার, এটা আমরা এখানে ডিল করি। এখানে আপনার পেপটিক আলসার ডিজিজ, আইবিডি বলতে বিশেষ দুইটা রোগ আছে, প্যানক্রিয়াসের অনেক সমস্যা বাংলাদেশে ভুগে, এবং লিভারের আপনি বাংলাদেশে লিভারের যে রোগগুলা যেমন ভাইরাল হ্যাপাটাইটিস, এমনি ভাইরাল হ্যাপাটাইটিস ছাড়াও হ্যাপাটাইটিস, তারপর সিএলডি বলে যে রোগ আছে, সেটা আমাদের বাংলাদেশে যে স্টাডিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি 8 জন মানুষের একজন হচ্ছে বি ভাইরাস HBsAg পজিটিভ। তো ওইটা ইনফেক্টেড হয়ে তার আবার 5 to 10% মানে তারা সিএলডি বলে এই ডিজিজে হয়, সেই রুগীগুলো আমাদের কাছে আসে। আর হচ্ছে আপনার পেপটিক আলসার ডিজিজ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, আইবিডি রোগী আসে। তারপর কার্সিনোমা, স্টোমাক কার্সিনোমা আমাদের বাংলাদেশে অনেক। তো আমরা প্যানক্রিয়াসের কার্সিনোমা, প্যানক্রিয়াস রিলেটেড যে ডিজিজ, এই ডিজিজগুলো আমরা এখানে ডায়াগনোসিস করি, যেগুলো মেডিকেল থেরাপিতে সম্ভব। আর কিছু কিছু জিনিস আছে যে আমরা মেডিকেল থেরাপি বা মেডিকেল ট্রিটমেন্টে সম্ভব না, এটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, সেগুলো আমাদের সার্জারি সাইটে, যেমন কার্সিনোমা স্টোমাক, হ্যাঁ, তারপরে কার্সিনোমা প্যানক্রিয়াস। এই 20 কোটি মানুষের যেটুকু করা দরকার আমরা প্রায় প্রতি মাসে 30 থেকে 40টা করতে পারি। তাতে আমরা বছরে প্রায় মোর দ্যান 300 তো হয়, 400ও অনেক সময় ক্রস করে। এই অপারেশনগুলো আমরা এই হসপিটালে করি, কিন্তু আমরা করতে পারি না, এর চেয়েও আরও অনেক বেশি রোগী থাকে। তো আমরা যদি আমাদের হসপিটালটা এক্সটেনশন করতে পারি, আরও বেড বৃদ্ধি করতে পারি, এখানে যদি আরও অ্যানেস্থেসিটিক ডাক্তার দিই, সার্জন আছে আমাদের, সার্জনরা খুবই ডেডিকেটেড, ওনারা এটা করতে যদি পারে, যদি অ্যানেস্থেশিয়া ডাক্তার আমরা অ্যাভেলেবল হয় তাহলে, এবং সিট সংখ্যা যদি আরও বৃদ্ধি করতে পারে, তাহলে আমরা আরও অপারেশন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, তো ক্যান্সারের ক্ষেত্রে তো অপারেশনে লাগে, যেমন খাদ্যনালীরও ক্যান্সার হয়, তো আবার এইসব ক্ষেত্রে লিভারে অনেক সময় দেখা যায় যে লিভার ক্যান্সার, এগুলোর চিকিৎসাও কি এখানে বিশেষায়িত কোনো কিছু দেয়া হয় কিনা? স্টোমাকের যে ক্যান্সারের যে চিকিৎসা, সেটা আমরা এখানে নিখুঁতভাবে বিশ্বমানে এখানে আমরা করতে পারি। কিন্তু আপনি একটা ভালো কোশ্চেন করেছেন যে লিভারের ক্যান্সার অনেক সময় পুরা লিভারটাই আমাদের ফেলে দিতে হয়। তো সেটাকে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন বলি। সেটা সরকারিভাবে বাংলাদেশে কোনো হসপিটালে এখনও শুরু হয়নি। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই ব্যাপারে সতর্ক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও চাচ্ছে যে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হোক, এবং আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও চাচ্ছে যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন হোক। আপনার পার্শ্ববর্তী দেশ যেমন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল একটা ছোট দেশ, তো সেখানেও লিভার ট্রান্সপ্লান্টেশন হয়। কিন্তু আমাদের এই 20 কোটি দেশের একটা কান্ট্রিতে সরকারিভাবে লিভার ট্রান্সপ্লান্টেশন এখনও হচ্ছে না। তো আমরা এই গভর্নমেন্ট আসার পরে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের কাজ যে প্রায় গুছিয়ে এনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে।
আমরা গুছিয়ে এনেছি। আশা করতেছি এই বছরের শেষের দিকে আমরা সাস্টেনেবল লিভার ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে করতে পারবো। হ্যাঁ, এটা আমরা আশাবাদী, যেটা আমরা করতে পারবো। আর আমরা যে প্যানক্রিয়াসের যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট, যে অপারেশন, সেটা আমরা সংখ্যায় আরও বৃদ্ধি করতে পারবো। আমরা হসপিটাল এক্সটেনশন করে দিছি। এরপরে আরও আমরা যখন আমাদের পার্শ্ববর্তী জায়গাতে আমরা ইউনিট, এটা হচ্ছে গ্যাস্ট্রন্টোলজি আমাদের যে ইনস্টিটিউশনের একটা পোর্শন, আরও আমাদের দুই সাইডে আরও প্রায় 2.5 একর জমি আছে, সেখানে আমরা নতুন বিল্ডিং স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা আমাদের সংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা খুবই আশা করছি যে অতি শীঘ্রই আমরা নতুন নতুন হাসপাতালে বিল্ডিং দেখব এবং আরও অনেক রোগী যেন একসাথে সেবা পায়। আপনি বলছিলেন যে এখানে আপনার অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে একটু বোধহয় কিছুটা হলেও সীমিত সংখ্যক চিকিৎসক আছে, পাশাপাশি আরও কিছু বিভাগ আছে এখানে, যেমন রেডিওলজি বিভাগ আছে এবং একটা বড় অংশের রোগীদের দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজে তাদের হিস্টোপ্যাথোলজি প্রয়োজন হয় বা বায়োপসি নিয়ে সেটি পরীক্ষা করা প্রয়োজন হয়। এই ব্যাপারে আপনার প্রতিষ্ঠানের কি কি সেবা আছে? আমাদের এখানে যে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা যে আপনার সিটি এন্টোরোগ্রাফি আছে, তারপরে হচ্ছে এমআরআই এন্টোরোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এবং এই কাজগুলা খুবই নিখুঁতভাবে এখানে করা হয়। আমাদের শ্রদ্ধেয় যে রেডিওলজিস্টরা আছে, ওনারা নিখুঁতভাবে এই কাজটা করে এবং তাদের রিপোর্টিংয়ের মান খুবই ভালো। এবং এখানে ওনারা যে ইন্টারভেনশনগুলো করে, যেমন ক্যান্সারের রুগী তখন একটা ট্রিটমেন্ট আছে পিটিভিটি, তো এই কাজগুলা আমাদের এই রেডিওলজি ডাক্তার স্যাররা খুবই নিখুঁতভাবে করে। এবং আমরা লিভার বায়োপসি রিলেটেড ওনারা এই কাজগুলো খুবই সুন্দর করে, এবং সিটি গাইডেড এফএনইসি, আলট্রাসোনো গাইডেড এফএনইসি একেবারেই খুবই নিখুঁতভাবে হয়। এবং আমরা যত ধরনের রেডিওলজিক্যাল ইন্টারভেনশন আছে প্রায় এখানে করা হয়। তবে পরবর্তীতে আমরা টেস্ট বলে আমাদের লিভারের আরেকটা ইন্টারভেনশন আছে, সেটা আমরা এখনও স্টার্ট করতে পারি নাই। আমরা এই যে লিভার ট্রান্সপ্লান্টেশন এই বছরের শেষের দিকে স্টার্ট করব, তখন এই কাজটাও আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা করতে পারবো। হ্যাঁ, আপনি আরেকটা কথা খুব বলেছেন যে আমাদের এইখানে আমাদের যে হিস্টোলজি, তারপর মাইক্রোবায়োলজি, ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, তা এই কাজগুলা যারা করে যে ডাক্তার স্যাররা, তো আমাদের এখানে ম্যান পাওয়ারের ঘাটতি আছে। তো আমরা আমাদের ডিজি মহোদয়, স্বাস্থ্য মন্ত্রী মহোদয়, ওনারাও ইনফর্মড, ওনারা চেষ্টা করতেছে আমাদের যে ডিমান্ড যেগুলো আছে এগুলো ফুলফিল করার জন্য। আশা করি আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু করার আগেই এই ফুলফিলগুলো কমপ্লিট হবে। আর অ্যানেস্থেটিক ডাক্তার শুধু আমাদের ইনস্টিটিউটে না, সব জায়গায় এই বাংলাদেশে আপনার অ্যানেস্থেশিয়া ডাক্তার খুবই কম। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে কথা বলছি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে। স্যার, আমরা শুনছিলাম বিভিন্ন ধরনের সেবা আপনাদের এখান থেকে দেয়া হয় এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্যাথোলজি বিভাগ। প্যাথোলজি বিভাগে তো অনেক ধরনের সার্ভিস দেওয়া হয়। আপনার প্রতিষ্ঠানের প্যাথোলজি বিভাগের সাথে যদি আমি অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাথোলজি বিভাগের তুলনা করি, সেখানে আপনি আলাদা করে কি কোনো বিশেষত্বের কথা বলবেন কিনা? আমাদের প্যাথোলজিস্ট যারা আছে, ওনারা আসলে যেহেতু আমাদের এটা গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, তো ওনারা এই রিলেটেড যে মানে প্যাথোলজিস্ট যারা আছে, ওনারা এইখানে যে টেস্টগুলা যে কাজগুলা করে সেগুলা অন্যদের তুলনায় খুবই মানে স্কিলড ওয়ে করে। আমি অন্যদের ছোট করতেছি না, আমাদের এখানে নাম্বার খুবই ভালো, রেজাল্টের মান খুবই ভালো। হ্যাঁ, এগুলা খুবই নিখুঁতভাবে আমাদের এখানে করা হয়, যেগুলা অন্যদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। আমাদের এখানে যেমন আমরা যত বায়োপসি করি, সেখানে প্যাথোলজিস্ট এবং হিস্টোপ্যাথোলজিস্টরা
ওনাদের সমন্বয়ে এখানে রিপোর্টিংয়ের মান খুবই সুন্দর এবং খুবই নিখুঁত হয়। হ্যাঁ, যে আমরা যে বায়োপসিগুলা দিই, এখানে বায়োপসি আমরা যে এন্ডোস্কোপি, কোনোস্কোপি, ইআরসিপির মাধ্যমে বা এন্ডোস্কোপিক আল্ট্রা যে বায়োপসিগুলা কালেকশন করে ওনাদের পর্যন্ত যে আমরা নিই যে চেইনটা, সেই চেইনটা খুবই একেবারেই স্টেরাইল। তো এটা ওনাদের রিপোর্টিংয়ে খুব সাহায্য করে এবং এই রিপোর্টগুলো একেবারেই ওয়ার্ল্ড ক্লাসের রিপোর্ট। আমাদের এখানে যে যারা হিস্টোপ্যাথোলজিস্ট আছে, প্যাথোলজিস্ট আছে, ওনারা এটা দেয় আর কি। তো আমাদের মান খুবই স্ট্যান্ডার্ড এবং এগুলা খুবই স্বল্প মূল্যে আমরা এগুলা করতে পারি, যেগুলা আপনি অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের তুলনায় বা আমাদের এখানে একেবারেই সরকার নির্ধারিত খুবই সুলভ মূল্যে এইখানে আমরা এটা করতে পারি। জি, অবশ্যই। আপনি বলছিলেন তো বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠানের কথা এবং বিভিন্ন ক্লিনিকের কথা। একটু ক্লিনিকের কথায় আসি। আইবিএস ক্লিনিকের কথা বলেছিলেন, আইবিডি ক্লিনিকের কথা বলেছিলেন। এই ক্লিনিকগুলোতে আসলে কি ধরনের রোগীর সেবা দেওয়া হয়? আচ্ছা, এখন হচ্ছে যেমন আপনি আমাদের এখানে সপ্তাহে 6 দিনে 6টা ক্লিনিক আছে, যেমন আইবিডি, আইবিএস, সিএলডি, ফ্যাটি লিভার ক্লিনিক, পেনক্রিয়াস। তো এগুলা যেমন ধরেন আইবিডি রোগ ডায়াগনোসিস করা এবং ডায়াগনোসিস করে একে সঠিক চিকিৎসা দেওয়া, চিকিৎসার ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন হয়, সেই কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট দেওয়া, সেগুলা এইখানে যে কাজগুলো করে তারা একেবারেই স্পেশালিস্ট ডক্টর। আমরা যখন এই ক্লিনিক চালু করি তখন রোগী ছিল আপনার 326 জন। আজকে আপনার প্রায় 7-8 বছর পরে আইবিডি রোগীর সংখ্যা এখন প্রায় 2700 জনে উন্নীত হয়েছে শুধু এইখানে। হ্যাঁ, যদিও এটা ওয়েস্টার্ন কান্ট্রির রোগ, কিন্তু এখন বাংলাদেশে ফুড হ্যাবিটের জন্য এগুলো আমাদের দেশেও এগুলা বাড়ছে। এগুলা খুবই নিখুঁতভাবে যত্ন সহকারে আমাদের গ্যাস্ট্রেন্টোলজিস্ট যারা আছে এরা আউটডোরে একটা নির্ধারিত দিনে যে যে সমস্যাগুলো, প্যানক্রিয়াসের যত রকম চিকিৎসা আছে, শুধু আমাদের প্যানক্রিয়াসে আমরা স্টোন ক্রাশ করার জন্য একটা মেশিন লাগে, সেই স্টোন ক্রাশ মেশিনেরও ঘাটতি আছে। সেটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা ইনফর্ম করেছি। আমাদের প্রধানমন্ত্রীও এই সম্বন্ধে ওয়াকিবহাল। উনি আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে খুবই যত্নবান। আপনারা একটু বলা উচিত, যেমন আমাদের আগে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল, উনি যে মারা গিয়েছে, ওনার কিন্তু লিভার রিলেটেড ডিজিজই মারা গেছে। ওনার কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করা দরকার ছিল। তো এইটা যদি আমাদের দেশেই সম্ভব হইতো তাহলে এই কষ্টটা আর হইতো না। যে কারণেই হোক উনি বাইরে ওই সময় যেতে পারে নাই বা পারমিশন দেওয়া হয় নাই। তো আমরা যদি এইখানে এই সুযোগটা থাকতো তাহলে এটা আমরা করতে পারতাম। তারপর ওনার আরেকটা জিনিস হচ্ছে টিপস বলে একটা অপারেশন আছে পেটের পানি বের করার জন্য, সেটাও বাংলাদেশে চালু নেয়। তা আমরা এই জিনিসগুলো এই হসপিটালে খুব দ্রুতই চালু করব আর কি। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারগুলো সবই জানে এবং উনি স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে যে লিভার ট্রান্সপ্লান্টেশন, লিভার রিলেটেড এবং প্যানক্রিয়াস রিলেটেড যত রকম চিকিৎসা ওয়ার্ল্ডে আছে আমাদের এখানে উনি করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে। এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে এই কাজে সবসময় তদারকি করে, কিভাবে আমরা এটা প্রসিড করি, কতটুকু কাজ আপডেট হয়েছে, ওটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সবসময় ইনফর্মড এবং উনি আমাদের গাইডলাইন দেয় আর কি। স্যার, এই যে রোগগুলো আছে, এই রোগগুলোর ব্যাপারে যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন, আইবিএস কাকে বলে এবং কি ধরনের উপসর্গ থাকলে এই ধরনের রোগীরা এখানে আসবে? আইবিএস আসলে একটা ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া আমরা ডিক্লেয়ার করি। তবে ওইটা যেমন কারো দেখবেন যে যেটা আমাদের গ্রাম দেশে বা শহরে যে আমার পুরান আমাশা আছে আর বলে রক্ত আমাশা আছে। আসলে পুরান আমাশা বা রক্ত আসা বলতে কোনো রোগ নেই। আসলে হয় যে তাদের কমপ্লেইন হচ্ছে যে তারা এসে
যখন বলে যে আমার পায়খানা একবার শক্ত হয়, একবার নরম হয়, পেটে বুডুর বুডুর করে, সব খাবার খেতে পারি না, ডেইরি প্রোডাক্ট বা ভালো মন্দ খেতে পারি না, এই রুগীগুলা আইবিএস হওয়ার সম্ভাবনাই যে বেশি তা না, এটা অন্য রোগেরও হইতে পারে, ক্যান্সার থেকেও হইতে পারে। তো আইবিডি বলে একটা রোগ আছে, সেখান থেকেও হইতে পারে। তো আমরা এটা কনফার্ম করি যে মানে আইবিএস আসলে এটা হচ্ছে একটা ফাংশনাল ডিসঅর্ডার, মানে তার ফাংশনের সমস্যা, কিন্তু অর্গানগুলা ঠিক আছে। তো এইটা ফাংশনাল না অর্গানিক ডিসঅর্ডার আমরা হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করে ডিক্লেয়ার করব। তবে আপনি যেটা জানতে চাচ্ছেন, যখন কোনো রুগী এই কমপ্লেনগুলা যে আমার পায়খানা একবার শক্ত হচ্ছে, একবার নরম হচ্ছে, পেটে বড়ুর বড়ুর করে, আমি ডেইরি প্রোডাক্ট খেতে পারি না, আমি শাক খেতে পারি না, আমার পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে, তো আমি তাদের মেহরবানি করে বলবো আমাদের ইনস্টিটিউশনে আসেন, আমরা আশা করি আপনার রোগ ধরে আপনাকে সমাধানের কাছাকাছি নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এর সাথে এই আইবিডি রোগের পার্থক্য কিভাবে করতে আচ্ছা, হবে? আইবিডি হচ্ছে একটা মানে অর্গানিক, আর এটা হচ্ছে ফাংশনাল। তো অর্গানিক হচ্ছে যে পার্থক্য হচ্ছে যে ধরেন ফাংশনাল ডিসঅর্ডার যেটাকে আমরা আইবিএস বলতেছি, উনি কমপ্লেইন দিবে যে আমি দুধ খেতে পারি না, শাক খেতে পারি না, পেটে ফুডুর ফুডুর হয়, হ্যাঁ, এবং পেটে একটা অস্বস্তি, এইটুকু বলি উনি থেমে যায় সাধারণত। কিন্তু আইবিডি রুগী সে বলবে আমার পায়খানার সাথে ডায়রিয়া তো হয়, পায়খানার সাথে আমার রক্ত যায়, রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়, তারপরে আমার জয়েন্ট পেইন হইতে পারে, সে হয়তো তার জয়েন্ট পেইন হইতে পারে, এবং পেটে প্রচণ্ড বমি হইতে পারে, চোখে দেখতে সমস্যা হইতে পারে, এরকম অনেকগুলা কমপ্লেইন তারা আমাদের কাছে প্রেজেন্ট করে। তবে আমি রুগীদের বলবো যে প্রথমেই যে সিগন্যাল তারা পাবে, পেটের যদি কোনো অস্বস্তি হয় এবং সাথে যদি রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয়, তবে দ্রুতই যাতে ডাক্তারের শরণাপন্ন হয়। এবং আরেকটা কথা, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার যত উন্নত দেশ আছে, ওরা আসলে 50-র পরেই আপনার কোনোস্কোপি বলে যে পরীক্ষাটা আপনি জানেন, সেটা আসলে করে, এটা একটা স্ক্রিনিং টেস্ট, এটা করে ক্যান্সারটাকে ধরার জন্য, যে আর্লি যে পলিপ থেকেই ক্যান্সার হয় সেটা ডায়াগনোসিস করার জন্য। তো আমাদের দেশে এই সিস্টেমটা এখনও ডেভেলপ করে নাই, সচেতনতা হয় নাই। আমাদের কাছে যখন এরকম পায়খানার সাথে রক্ত যায়, তখন আমরা কোনোস্কোপি করে দেখি যে তার ক্যান্সার হয়ে গেছে। তো শুরুতে ধরা পড়লে তো আমরা চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু ওইটা যখন ছড়িয়ে যায়, যেটা আমাদের মেডিকেল টার্মে মেটাস্টেসিস, তখন কিন্তু খুব বেশি কিছু করা যায় না। তো আমরা 50-র পরে, সাধারণত 50-র পরেই এই রোগগুলো হয়। তো 50-র পরেই যদি একটা স্ক্রিনিং প্রোগ্রামে যায়, যেমন ইপিআই একটা প্রোগ্রাম বাংলাদেশে চলে, এরকম বেশ সুনামের সাথে বাংলাদেশে এটা চলে, যেটা অন্যান্য দেশে এত সুন্দর করে করতে পারে না যেটা বাংলাদেশে হচ্ছে। তো আমরা যদি জনসচেতনতা তৈরি করি যে মেল হোক ফিমেল হোক, 50-র পরেই তার কোনোস্কোপি করতে হবে, তার কোলন ক্যান্সার বা পলিপ এই ধরনের রোগগুলো আছে কি না, এই মেসেজটা যদি আমরা দিতে পারি, এবং এই ধরনের যত পরীক্ষা আছে আমরা আমাদের ইনস্টিটিউশনে এন্ডোস্কোপি, কোনোস্কোপি, ইয়ারস্কোপি, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এবং বেলুন এন্টোস্কোপি আছে, মানে জিআইটি রিলেটেড যত পরীক্ষা ওয়ার্ল্ডে আছে প্রায় সবগুলোই আমাদের প্রতিষ্ঠানে আছে। জি স্যার, আমরা আরও শুনবো আপনার প্রতিষ্ঠান নিয়ে। আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভূমিকা নিয়ে, এবং জানছি যে অনেক অনেক ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি থেকে শুরু করে সব কিছু এখানে আছে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত এখানে রোগী দেখছেন এবং চিকিৎসা সেবাও দিচ্ছেন। এবং চিকিৎসা সেবাগুলোর কথা শুনতে শুনতে আমাদের যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যাগুলো আছে, মানে পেটের বিভিন্ন ধরনের সমস্যা, লিভারের বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলোর সমাধানও কিন্তু একটু একটু করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো একটি সমস্যা হয় আমাদের দেশে,
তা হচ্ছে অনেকেই দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগে, বিশেষ করে যারা বয়স্ক, এবং দেখা যায় যে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে তাদেরকে বলা হয় চিকিৎসকের কাছে যখন যায় এটি পেটের কোনো সমস্যা এবং গুরুতর কোনো সমস্যা। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতা নেওয়া উচিত এবং কিভাবে রোগটিকে নির্ণয়ের দিকে আগানো যায়? এটা আপনি খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে রক্তশূন্যতা এটা অনেক কারণে হয়। তো যেমন সবচেয়ে যদি আমরা এটা শুধু বয়স্ক লোক না, বাংলাদেশে আপনার যদি শুধু কৃমির ওষুধটা যদি আমরা 4 মাস পর পর খাওয়াই, তাই কৃমির থেকেও আপনার রক্তশূন্যতা হয়। আমরা এখন যদি কৃমির ওষুধ খাই এবং গ্রামে যদি তারা পায়খানা করার পর হাতটা যদি সাবান দিয়ে ধোই, খালি পায়ে যদি না হাঁটে, তাহলে কিন্তু আমরা এটা অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে হেলমেট। তারপরে অনেক ডিজিজের কারণে যেমন হইতে পারে, যেমন আপনার বয়স্ক মানুষের কথা বললেন, আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে যে আমরা খেতে পারি না, আমার রক্তশূন্যতা হচ্ছে, তখন আমরা এটা স্ক্রিনিং করে আমরা দেখি ম্যাক্সিমাম রোগীরই পাওয়া যাচ্ছে তার কোনো না কোনো হয় পাকস্থলীর কোনো ক্যান্সার হয়েছে, অথবা কোলন ক্যান্সারে, অথবা অন্য কোনো ক্যান্সারে আক্রান্ত হইলে এই সময় আমাদের এখানে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে বেশি যে রক্তশূন্যতার। এবং কারণ আরও কিছু মেডিকেল ডিজিজ আছে, যেমন লিভারের সিএলডি যদি হয়, সিএলডি থেকে সিরোসিস থেকে ক্যান্সার হয়, সেটা হইতে পারে। তারপর আমাদের যে কোনো ক্রনিক ডিজিজ যেমন আইবিডি থেকেও আপনার রক্তশূন্যতা হয়। তো রক্তশূন্যতার ওনার প্রেজেন্টেশনের ধরন দেখে আমরা সেই রিলেটেড পরীক্ষা করে আমরা করতে পারি। যেটা আপনি বলছেন যে আমরা যদি কোলন ক্যান্সার আমাদের দেশে খুবই কমন, আমরা যদি একটু 50 ইয়ার্সে যদি একটু কোলন ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষাটা করি, যেটা আমাদের গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউশনে আছে, এবং সেটা যদি আমরা 50 ইয়ার্সে করতে পারি, তাহলে এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। এবং এটার সুবিধা হলো একবার যদি আমরা করি 10 বছর পর পর এটা সাধারণত করতে হয়। কেউ যদি 50 ইয়ার্সে করে, পরে 60 ইয়ার্সে করবে, পরে 70 ইয়ার্সে করবে, তাহলে এই সময়টায় কোলন ক্যান্সার থেকে আমরা মানে প্রিভেন্ট করতে পারবো। এবং শুরুতে হয়তো পলিপ ধরা পড়লো, ওইটা কেটে ফেললে তখন আর তার কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তো এই জিনিসটা যদি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি মানুষকে আমরা সচেতন করতে পারি, এইটাই আমি মনে করি যে এইটাই আজকে আমি আপনার সাথে সাক্ষাৎকার দিয়ে এইটাই আমার একটা মানে একটা মেসেজ হিসাবে আমি চাচ্ছি যে অ্যাট দ্য এজ অফ 50 ইয়ার্সে সে মেল হোক ফিমেল হোক সবাই যাতে কলোনোস্কোপি করে, যেটা উন্নত দেশে করে। অবশ্যই। এবং আপনি পলিপের কথা বলছিলেন, এর সাথে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে? ভেরি গুড কোশ্চেন। আসলে পলিপ থেকেই ক্যান্সার হয়। একটা ক্যান্সার যখন শুরু হয় প্রথমে পলিপ হয়, কিছু পলিপ থেকে এটা ক্যান্সারের টার্ন নেয়। তো আমরা এই কাজটাই করি, স্ক্রিনিং টেস্টে যার পলিপ ধরা পড়ে তখন আমরা পলিপ কেটে দিই। তো কেটে দিলে পরে আবার 3 ইয়ার্স পরে আবার চেক করি যে ওই পলিপ থেকে যেখানে কেটে দিই ওখান থেকে আর পলিপ হচ্ছে না, কিন্তু আবার নতুন হইতে পারে। এই জন্য যাদের পলিপ ধরা পড়ে ওদের আফটার 3 ইয়ার্স আমরা আবার করি, আর যাদের ধরা পড়ে না তাদের 10 ইয়ার্স পর পর আমরা এটা কন্টিনিউ করি। আর একটা জিনিস আমি ঘুরে ফিরে যে লিভার ট্রান্সপ্লান্টেশন, আমাদের অনেক রুগী বাইরে যে লিভার ট্রান্সপ্লান্টেশন করে, আমাদের স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমরা প্রায় দ্বার গোড়ায় চলে এসেছি, আমরা করতে পারবো। এতে আমাদের অনেক কারেন্সি সেভ হবে। লিভার ট্রান্সপ্লান্টেশন বাইরে করতে আপনার প্রায় 80 থেকে 90 লাখ টাকা লাগে। হ্যাঁ, অনেক টাকা লাগে, একেবারেই সলভেন্ট। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা খুব দ্রুতই এটা কাজ করতেছি, আশা করি আমরা দ্রুতই শুরু করতে পারবো। আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যাতে আমরা এটা সম্পন্ন করতে পারি। আর ধন্যবাদ স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে বিশেষ করে এই যে হেপাটাইটিস আমাদের দেশের এবং সারা বিশ্বে এখন বর্তমানে একটি আতঙ্কের নাম। সেখান থেকে সিএলডি হচ্ছে, সেখান থেকে ক্যান্সারও হয়ে যাচ্ছে, এবং দেখা যায় একটি সময় গিয়ে চিকিৎসাই থাকে না লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া। তো এই যে এই ধরনের রোগীরা, তাদের ক্ষেত্রে তো দেখা যায় অনেককেই, আমরা যদি পুরনো দিনে চলে আসি, কিছুদিন আগে আমাদের দেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উনি মারা গেলেন, এবং সেখানে তাকে বলা হয়েছিল যে হেপাটাইটিস হয়েছে, ওখান থেকে লিভার ফেলিওর।
এবং খুব অল্প সময়ের মধ্যে এইরকম একটি জটিল অবস্থা হয়েছে। তো এই ধরনের জটিল অবস্থার চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? পৃথিবীতে এখন এই যে ফ্যাটি লিভার, এইটা একেবারেই একটা গুরুতর প্রবলেম হচ্ছে। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার মানে আমাদের সবাই লিভারই কিছু চর্বি আছে, কিন্তু এর থেকে যখন এই চর্বির মাথায় অ্যাক্সিড করে তখন লিভারটা ড্যামেজ হয়। এখন বি ভাইরাস সি ভাইরাসের চেয়েও বেশি হচ্ছে ফ্যাটি লিভার দিয়ে লিভারটা ড্যামেজ হচ্ছে। আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলতেছেন, ওনারও লিভারে ফ্যাটি লিভার ছিল। এই ফ্যাটি লিভারের সাথে আসলে আমরা এখন আমাদের খাদ্য অভ্যাস পাল্টানোতে এই সমস্যাগুলো হচ্ছে। যে আমরা যদি জাঙ্ক ফুড, কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো, এই যে আমরা যে ফাস্টফুড যেগুলো খাচ্ছি ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট, এবং এগুলাতে ক্যালোরি অনেক বেশি থাকে। তো এই খাবারগুলো খেলে আপনার লিভারের যে ফ্যাটের কন্টেন্টটা বেড়ে যায় লিভারটাকে আস্তে আস্তে ড্যামেজ করে ফেলে। তো আমরা কি করতে হবে, আমাদের এই যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের হাঁটতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তো এইটা যদি আমরা করতে পারি তাহলে লিভারটা আমাদের ভালো থাকবে। এখন ওই মেয়েটার যেটা হয়েছে খুবই দুঃখজনক। উনি নিজেও কোয়ালিফাইড, ওনার বাবা বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড়, তার মেয়ে, ওনার দাদিও বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড়। এটা খুবই দুঃখজনক। তো ওনার আসলে লিভারটা ওই আগের থেকেই উইক ছিল, ফ্যাটি লিভার, এবং সাথে মনে হয় ওনার জ্বর ছিল। উনি প্যারাসিটামল খেয়েছে, ওতে লিভার আরও বেশি ইনজুরি হয়, তো ওনার লিভার ফেলিউর হয়ে গেছে। হ্যাঁ, তো ওনার যখন এইটা একদম অ্যাডভান্স স্টেজে হয়ে গেছে, আমাদের এখানে লিভার ফেলিউরের চিকিৎসা আছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন ওনারটা যে পর্যায়ে গিয়েছে, ওইটা আমি যতদূর জানি এটা হলো লিভার ট্রান্সপ্লান্টেশন করা দরকার ছিল। তো অনেক দেরি হওয়া যাতে ওরা ফেলিউর করেছে। তো আমরা সরকারি পর্যায়ে সাস্টেনেবল লিভার ট্রান্সপ্লান্টেশন করার জন্য আমরা তো চেষ্টা করছি একেবারেই দ্বার প্রান্তে। আশা করি এই বছর শেষ নাগাদ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে, আমরা যদি উনি সময় দেয় ওনাকে দিয়ে, এবং মাননীয় মন্ত্রীকে দিয়ে আমরা এটা উদ্বোধন করব, এই আশাবাদ আমি ব্যক্ত করি। জি, আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতাল নিয়ে কথা বলছি এবং জানছি এই হাসপাতালের আধুনিক যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাগুলোর কথা। আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যাগুলো বা খাদ্যনালীর সমস্যাগুলো এখানে চিকিৎসা করা হয়, এবং খাদ্যনালীর কথা যখন ধরা হয় দেখা যায় এটি মুখ থেকে শুরু করে একদম মলদ্বার পর্যন্ত বিস্তৃত একটি লম্বা রাস্তা, এবং এই লম্বা রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো যেন না হয় সেজন্য অনেক সময় চিকিৎসকরা অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু দুঃখজনকভাবে সত্য এই পরামর্শগুলো অনেকে গ্রহণ করতে চায় না। সেই পরামর্শগুলো একটু আপনার মুখে শুনতে চাই, যদি আমাদের সাধারণ দর্শকের তাতে আরও কিছু উপকার হয়। আসলে যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, সবাই এসে বলে পেট ব্যথা করে, জ্বালাপোড়া করে। হ্যাঁ, তো আমি এখানে দুইটা ভিন্ন জিনিস, একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক, যেটা পেপটিক আলসার ডিজিজ, এটা যাতে না হয় আপনারা মেহেরবানি করে ব্যথার ঔষধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনারা খাবেন না। ব্যথার ঔষধ থেকে আপনার গ্যাস্ট্রিক, যেটা পেপটিক আলসার ডিজিজ, এইটা হয়। আর একটা ব্যাকটেরিয়া আছে যেটা খাবারের মাধ্যমে মানুষের ভিতরে ঢুকে পেপটিক আলসার ডিজিজ করে। তাহলে যে খাবারই খাবেন একটু গরম করে খাবেন। যদি খাবারটা বিশুদ্ধ কিনা, শুদ্ধ কি, মানে এইখানে কোনো ইনফেক্টেড কিনা সেটা একটু চেক করবেন। পানি যেটা খাবেন ড্রিঙ্কিং ওয়াটারে, যেটা একেবারেই পিউরিফাইড হয়, কারণ ওর ভিতরে ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকে পেপটিক আলসার, যদিও শুনতে একটু লাগতেছে কিন্তু এইটাই ফ্যাক্ট যে আপনি খাবার গরম করে খাবেন, বিশুদ্ধ পানি খাবেন, যেখানে সেখানের খাবার খাবেন না, তাহলে আপনার আর ব্যথার ওষুধ খাবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, তাহলে আপনি পেপটিক আলসার থেকে দূরে থাকতে পারবেন। আর পেটের যে ক্যান্সারগুলো যেটা হয়, আপনি স্মোকিং করবেন না,
পেটের ক্যান্সার, আপনি জাঙ্ক ফুড খাবেন না, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না। তাহলে কয়েকটা কথা বললাম যে আপনি ধূমপান করবেন না, অ্যালকোহল করবেন না, আপনি জাঙ্ক ফুড খাবেন না, তা আপনি অতিরিক্ত তেলে ভাজা যে খাবারগুলো আছে এইগুলা অ্যাভয়েড করবেন। অনেকে তো এখন খুব কাবাব খেতে পছন্দ করে, কাবাব কি খাওয়া যাবে? কাবাব আসলে যে কোনো খাবারই, যেমন কাবাব যেটা কাবাব আপনি সীমিত পরিমাণে খেতে পারেন, যদি তেল মশলা কম দেন তাহলে এটা স্বাস্থ্যসম্মত। কিন্তু নির্দিষ্ট পরিমাণে সব কিছুই খাওয়া যায়, কিন্তু আমরা তো যেটা খাবো সেখানে যাতে ফ্যাটের পরিমাণ কম থাকে, তেলের পরিমাণ যাতে কম থাকে, তাহলে একটু যদি সপ্তাহে 2-1 দিন খান তাহলে তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু আপনি যদি তেল বেশি দেন, আপনি যদি মশলা বেশি দেন, তখন তো আর এটা খাবারের ভিতরে পড়ে না আর কি। তো আপনার এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে। আপনি সবসময় আপনারা সবজি খাবেন, কারো কারো ক্ষেত্রে শাক খেতে সমস্যা, শাক খাবেন না, সবজি খাবেন, আপনি মাছ খান, আপনি মোরগ মুরগি খান, তাহলে তো আপনি ভালো থাকবেন, আপনি হাঁটেন। আরেকটা জিনিসে খুব সমস্যা হয় যে আপনারা প্রসেস ফুড, আমরা প্রসেস ফুড থেকে ক্যান্সার হয়। সংক্ষেপে আপনি প্রসেসড ফুড বলতে যে কোনো প্যাকেটে যে ফুডগুলো পাওয়া যায় ওই জিনিসগুলাই যদি মানে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলেই ক্যান্সারের পরিমাণটা অনেক কমে যায়। আর আপনারা বি ভাইরাসের ভ্যাকসিন দেন, আপনারা একটু যত্নবান হন, যে সেলুনে শেভ করা, বিউটি পার্লারের সময় সব সিঙ্গেল টাইম দাঁতের ডাক্তার উনি অটোক্লাভ মেশিন দিয়ে করে কিনা সেগুলো একটু সতর্ক একটু থাকেন। আপনার লিভারের যে চেক আপ আল্ট্রাসোনোগ্রাম করে দেখেন আপনার ফ্যাটি লিভার হয়েছে কিনা, আপনার ওজন বাড়ছে কিনা, এইগুলা একটু স্ক্রিনিংয়ে থাকলে আপনি এটা থেকে, এবং যখন বয়স 50 ইয়ার্স হবে আপনি কোনোস্কোপি করেন, তাহলে স্ক্রিনিং করে কোন ক্যান্সারগুলো ধরা পড়তেছে, কোন ক্যান্সারগুলো একটু সতর্ক থাকলেই আপনি জিআইটি প্রবলেম থেকে আপনি বাঁচতে পারবেন। এইটাই যে, আর বয়স যখন বাড়তে থাকে কিছু কিছু খাবারগুলা আপনি একেবারেই অ্যাভয়েড করতে হবে। যেমন আপনি এই যে আমি একটু আগেই বললাম যে আপনি নির্দিষ্ট, যেমন রেড মিট আপনি অল্প খান, বেশি খাওয়ার দরকার কি, ওখান থেকে কোলন ক্যান্সারের ডাইরেক্ট এক ঝুঁকি থাকে। আপনি রেড মিট খেয়েন না, আপনি স্মোকিং করেন না, আপনি অ্যালকোহল করেন না, তাহলে তো আপনি ভালো থাকেন, আপনার ওয়েট, আপনি স্লিম থাকেন। হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড মানে একটা হাইটের অ্যাগেনিস্টে একটা স্ট্যান্ডার্ড ওয়েট আছে, সেটা আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই। আপনি যে কোনো আপনি গুগল ম্যাপে মানে গুগলে যান, চ্যাট জিপিটিতে যান, একটা ওয়েট বা ডাক্তারের কাছে গেলে তো জানতেই পারবেন। আপনি ওয়েটটা মেনটেন করেন। আপনি 3 বেলা ভাত খেয়েন না, 3 বেলা ভাত আর চিনি দেখতে ভিন্ন হইলো, জিনিস একই। আপনি ভাত কম খান, আটার তৈরি রুটি খাওয়ার অভ্যাস করেন, তাহলে এটা আপনার জন্য ভালো কাজে দিবে। ভাত খেলে আপনার একবারে ডাইরেক্ট ফ্যাটি লিভারের সাথে সম্পর্ক। হ্যাঁ, তো আপনি ভাত কম খান, রুটি খাওয়ার অভ্যাস করেন, এক্সারসাইজ করার অভ্যাস করেন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন, হ্যাঁ, এই ফাস্ট ফুড অ্যাভয়েড করেন, তাহলে তো আপনি ভালো থাকেন। স্যার, এরকম তো অনেকেই আছে যে আপনি ব্যথার ওষুধের কথা বলছেন, ব্যথার ওষুধও খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে পিপিআই জাতীয় ওষুধও খাচ্ছে এবং বছরের পর বছর ধরে খাচ্ছে। এটি কতটুকু নিরাপদ? ব্যথার ওষুধ থেকেই আসলে পেপটিক আলসার, এই এনএসআইডি গ্রুপের যে সবগুলো ব্যথার ওষুধের অনেক টাইপ আছে, যেটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এনএসআইডি গ্রুপের ড্রাগ, এই গ্রুপের ড্রাগ হলো ডাইরেক্ট পেপটিক আলসার ডিজিজ করে। তো এটা ডাক্তার স্যাররা, ডাক্তার স্পেশালিস্ট ডাক্তাররা জানে। তো সীমিত ওনারা একটা এখানে পিপিআইয়ের আন্ডারে ওনারা এই ওষুধ দেওয়ার পরেও একটা নির্দিষ্ট মাত্রা এক্সিড করলে আপনার পেপটিক আলসার ডিজিজ হয়। তো এইটা তাহলে ব্যথার ওষুধ খাবে না। আর আপনি একটা কথা বলছেন যে পিপিআই আপনার অনেকে আছে যে এটা সারা জীবনই খায়, হ্যাঁ, একেবারে সবসময় পিপিআই খেতে থাকে। আসলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পিপিআই খাওয়া উচিত না। পিপিআই মানে ওই যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলা, ওটা কিডনিতে ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস করে কিডনি ড্যামেজ করতে পারে। ডাক্তারই বলে দিবে যে কয়দিন আপনার খাবে। এখন তো অনেক পাওয়ারফুল, মানে 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, মাম্পস, এগুলো অনেক পাওয়ারফুল ওষুধ। এগুলো একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট দিনের পরে খাওয়া উচিত না। হ্যাঁ, অবশ্যই স্যার, আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার
মেসেজটা একটু শুনে নিতে চাই। আমার যে মেসেজ সেটা হচ্ছে যে বাংলাদেশে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল বলে একটা প্রতিষ্ঠান আছে। এখানে লিভারের সমস্ত চিকিৎসা হয়, প্যানক্রিয়াসের সমস্ত চিকিৎসা হয়। এখানে এন্ডোস্কোপি, কোনোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম, ইআরসিপি, এমআরসিপি, ইআরসিপি মানে এমআরআই এন্টোরোগ্রাফি, সিটি এন্টোরোগ্রাফি, বেলুন এন্টোরোস্কোপি, বায়োপসি এবং হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রামের ডায়াগনোসিস এবং থেরাপিউটিক অনেক প্রসিডিউর হয়। লিভারের ফাইব্রো স্ক্যান করা হয়, লিভারের যাবতীয় পরীক্ষা করা হয়। আমরা শুধু লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারতেছি না, ইনশাল্লাহ এই বছরে শুরু করব। আপনাদের যে কোনো জিআইটি রিলেটেড ফ্রম মাউথ টু অ্যানাস ইনক্লুডিং মানে লিভার, আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শক শ্রোতা যারা উপস্থিতি এতক্ষণ ধরে আমাদের কথা শুনেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।